আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। বিতাড়িত স্বৈরাচার দেশের সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরির অপচেষ্টায় লিপ্ত হয়েছে কিনা সরকারকে এই বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি চলমান পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের পক্ষে শক্তিকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন তিনি। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি আরও বলেন, অবৈধ ক্ষমতা আর অবৈধ সুবিধা হারানো পলাতক স্বৈরাচারের দোসররা সরকারকে অস্থিতিশীল করতে জনগণের দাবি আদায়ের আন্দোলনকে সুযোগ হিসেবে ব্যবহার করতে চাইছে। অন্তর্বর্তীকালীন সরকারকে পরিস্থিতির শক্ত হাতে নিয়ন্ত্রণের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সরকার পরিচালনায় দক্ষতার পরিচয় দিতে না পারলে পতিত স্বৈরাচারের দোসররা জনগণকে অসহিষ্ণু করে তুলতে পারে। বিবৃতিতে বলা হয়, বাজার নিয়ন্ত্রণ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে না পারলে ষড়যন্ত্রকারীরা সরকারকে অস্থিতিশীল করতে এই স্পর্শকাতর ইস্যু ব্যবহার করার সুযোগ নিতে পারে। এছাড়াও জনগণের অধিকারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু কাজে লাগিয়ে ষড়যন্ত্রকারীরা দেশে চক্রান্তের জাল বিছিয়েছে। সারা দেশে একটি পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা ক্রমেই দৃশ্যমান হয়ে উঠছে বলেও বিবৃতিতে উল্লেখ করেন তারেক রহমান। এদিকে ইসকন নিষিদ্ধ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল চট্টগ্রাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে বলেছেন, ধর্মের দোহাই দিয়ে উগ্রতা সহ্য করা হবে না। আর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, বাংলাদেশের মানুষ সকল ধর্মের প্রতি সহানুভূতিশীল, এটাকে কেউ দুর্বলতা মনে করলে তাদের ছেড়ে দেয়া হবে না। এনামুল হকের ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরিচ আহমেদের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন ওয়ালিউল্লাহ অলি। ইসকন নিষিদ্ধ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার দুপুরে নগরীর ওয়াসা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাইগার পাস মোড়ে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দেন। বলেন, ধর্মের দোহাই দিয়ে কোনো রকমের উগ্রবাদী আচরণ সহ্য করা হবে না। সাইফুল ভাইকে নৃশংসভাবে যেভাবে হত্যা করা হয়েছে সেটি হচ্ছে হিন্দুত্ববাদী উগ্রবাদিতার যে প্রকাশ, এই উগ্রবাদিতার বহিঃপ্রকাশ ঘটেছে। সেজন্য সাইফুল ভাইকে যারা এই যে এইভাবে হত্যা করেছে তাদের বিচার করতে হবে। ইসকনকে এই উগ্রবাদিতা ছড়ানোর জন্য নিষিদ্ধ করতে হবে। সমাবেশে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, বাংলাদেশের সব মানুষ ধর্মের প্রতি সহানুভূতিশীল, এটাকে যদি কেউ দুর্বলতা মনে করেন তাদের ছেড়ে দেওয়া হবে না। কিভাবে 5 আগস্ট রাতে সারা রাত ওই মন্দির পাহারা দিয়ে সকালে ফজরের নামাজ তার সামনে রাস্তায় পড়েছে, সেখানে এই সহানুভূতিকে কেউ যদি প্রশ্রয় হিসেবে দেখে, শুধু অন্তর্বর্তীকালীন সরকার নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয়, জাতীয় নাগরিক কমিটি নয়, পুরো বাংলাদেশ একসাথে এ সকল উগ্রপন্থীদেরকে প্রতিহত করবে। এদিকে 16 শহর বিপ্লব উদ্যানের সামনে সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির। সমাবেশে শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আজাদ, কেন্দ্রীয় পরিকল্পনা সম্পাদক ডাক্তার ওসামা মুহাম্মদ, শিবির উত্তর সভাপতি শহীদুল ইসলাম বক্তব্য রাখেন। এ সময় বক্তারা ইসকনকে উগ্রবাদী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জানান। এছাড়া বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে। এনটিভি নিউজ ডেস্ক। দেশের সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের কাছে উদ্বেগ প্রকাশ করে জাতির মধ্যে যেন কোনো প্রকার বিভাজন সৃষ্টি না হয় সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে ঘণ্টাব্যাপী বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। দেশের স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিও জানানো হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর যে কোনো পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নজরানা চৌধুরীর রিপোর্ট। রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বিএনপির সাথে বৈঠক করেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা ছাড়াও আরও ৩ উপদেষ্টা যোগ দেন। ১ ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠকে তারা দেশের সার্বিক পরিস্থিতি, বিশেষ করে গত কয়েকদিনে ঘটে যাওয়া সহিংস ঘটনা নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে বিএনপি মহাসচিব বলেন, সাম্প্রতিক সময়ের কিছু ঘটনা নিয়ে তারা বিএনপির উদ্বেগের কথা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তুলে ধরেছেন। সাম্প্রতিককালে যে উদ্ভূত পরিস্থিতি, বিশেষ করে গত কয়েকদিন ধরে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, পরিস্থিতি এবং আপনার ছাত্রদের কয়েকটি কলেজের সমস্যা নিয়ে, এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের যে দলের পক্ষ থেকে যে আমাদের উদ্বেগ, সেই উদ্বেগের কথা আমরা তাকে জানিয়েছি। প্রধান উপদেষ্টা তিনি তার পরিষদ নিয়ে অতি দ্রুত এই বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধানের ব্যবস্থা করবেন এবং দেশে যেন কোনো রকম অবস্থার সৃষ্টি না হয় যে সমস্যার মধ্যে দিয়ে বিভাজন সৃষ্টি হবে। সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে এই জাতীয় ঐক্য সৃষ্টি করার ব্যাপারেও আমরা আহ্বান জানিয়েছি। দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখা, শিল্প কারখানার উৎপাদন নির্বিঘ্ন করা, কৃষিপণ্য বিশেষ করে সার, বীজসহ বিভিন্ন পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার উপর গুরুত্ব আরোপ করেন বিএনপি প্রতিনিধি দল। একই সাথে ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের নামে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার করার বিষয়েও সরকারের প্রতি দাবি জানানো হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা সদস্য ছিলেন শান্তিপূর্ণভাবে মনোযোগ সহকারে আমাদের কথাগুলো শুনেছেন এবং আমরা বিশ্বাস করি যে তাগুলো গুরুত্ব দিয়ে তাদেরকে মামলা প্রয়োগ করার ব্যবস্থা করব। আমাদের নির্বাচন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সংস্কারগুলোকে আপনারা সম্পূর্ণ করে অবিলম্বে যত দ্রুত সম্ভব রোড ম্যাপ দেওয়ার কথা আমরা বলে এসেছি, যে একটা রোড ম্যাপ অত্যন্ত জরুরি। বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা সবাইকে শান্ত হয়ে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন। জাতির স্ট্যাবিলিটির ক্ষেত্রে উনি সবার মধ্যে ইউনিটির কথা বলেছেন, সেটা এবং স্টুডেন্ট, ছাত্র, জনতা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবার মধ্যে উনি ন্যাশনাল ইউনিটির বার্তা দিয়েছেন, সবাইকে শান্তির বার্তা দিয়েছেন এবং সবাইকে শান্ত থাকতে বলেছেন। অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মতো ইউনিয়ন পরিষদ ভেঙে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর করিম এ খান। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকালে রোহিঙ্গা সংকট, মিয়ানমারের পরিস্থিতি এবং জুলাই-অগস্ট গণঅভ্যুত্থানে নৃশংসতার জন্য বিচার ও জবাবদিহিতা নিয়ে আলোচনা করেন তারা। এ সময় প্রসিকিউটর করিম খান প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন, তার অফিস মিয়ানমারের সামরিক সরকারের প্রধান মিন অং লাইংয়ের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের জন্য আনুষ্ঠানিকভাবে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। বৈঠকে প্রধান উপদেষ্টা জানিয়েছেন, শেখ হাসিনার সরকারের শাসনামলে হাজারো গুম ও জুলাই-অগস্ট গণঅভ্যুত্থানে গণহত্যার জন্য মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে আইসিসিতে মামলা করা হবে। এর প্রেক্ষিতে আইসিসি প্রসিকিউটর বলেন, তারা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সঙ্গে সহযোগিতা বাড়াতে ইচ্ছুক। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। বুধবার সকালে দুর্নীতি মামলায় রায়ের বিরুদ্ধে আপিল মঞ্জুর করে এই রায় দেন বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ। এদিকে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন দলটির চেয়ারপারসন সহ সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আপেল শাহরিয়ারের রিপোর্ট। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির অভিযোগে 2018 সালের 29 অক্টোবর দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড দেয় আদালত। ওই রায়ের বিরুদ্ধে গত 20 নভেম্বর আপিল শুনানি শুরু হয়। দীর্ঘ শুনানি শেষে আজ সাজার বিরুদ্ধে আপিল মঞ্জুর করে রায় দেন বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ। ফলে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা থেকে খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মামলাটা মূলত ছিল পলিটিক্যালি মোটিভেটেড একটা কেস, যেখানে কোনো আইনগত ভিত্তি ছিল না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে
রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এবং দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই অসৎ উদ্দেশ্য নিয়ে মামলাটা দায়ের করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকের এই শর্ট জাজমেন্ট যেটা বলেছেন মহামান্য আদালত আপিল অ্যালাউ করেছেন, আমরা সন্তুষ্ট এবং ন্যায় বিচার দেশনেত্রী বেগম খালেদা জিয়া পেয়েছেন আজকের এই রায়ের মাধ্যমে। এদিকে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া সহ ৩ জনকে অব্যাহতি দিয়েছে আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আবু তাহের বুধবার এ আদেশ দেন। রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলা করা হয়েছিল বলে জানায় বেগম জিয়ার আইনজীবী। আমরা আজকে আদালতে এই কথাই বলেছি যে এই মামলার এজাহারে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো মামলা সুস্পষ্টভাবে উপস্থাপন করতে পারে নাই। আমরা এটাও বলেছি চার্জশিটে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্তে কোনো মামলার উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে। বিজ্ঞ আদালত মামলার এজাহার, চার্জশিট এবং সাক্ষীদের বক্তব্য পর্যালোচনায় কোনো রকম প্রাথমিক অর্থাৎ প্রাইমা ফেসি কোনো কেস না পাওয়ায় তাদেরকে এই মামলার দায় হইতে অব্যাহতির আদেশ প্রদান করেছেন। এ সময় আদালতে মামলার অন্যতম আসামি সাবেক মন্ত্রী আলতাফ হোসেন ও ডক্টর মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশকে যারা অস্থিতিশীল করতে চাচ্ছে এবং হিন্দু মুসলিম বিষয়গুলোকে সামনে আনতে চায় তাদের গ্রেফতারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমের বহরের গাড়ি দুর্ঘটনার প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ শেষে এমন দাবি জানিয়েছেন তিনি। এর সাথে প্রশাসনের প্রতি দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানিয়েছেন তিনি। দেশ নিয়ে ষড়যন্ত্র করা হলে ছাত্র জনতা পুনরায় দুর্বার আন্দোলন গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি দেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক। যারা দিল্লি মসনদে বসে বাংলাদেশের এই অস্থিতিশীল সৃষ্টি করতে চাচ্ছে আমরা তীব্র বিরোধিতা করছি এবং আমাদের যারা হিন্দু ভাই রয়েছে, সংখ্যালঘু ভাই রয়েছে, তাদেরকে আপনারা সকলে বাংলার যারা নাগরিক রয়েছেন তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করুন। ফার্দার যদি কোনো অভ্যুত্থানের এই শক্তির উপরে আঘাত আসে আমরা ছাত্র নাগরিকরা বাংলাদেশে আবার 5 আগস্টের মতন দুর্বার আন্দোলন গড়ে তুলব। এবারে নগদ নিবেদিত অর্থনীতির খবর। ডিম আমদানির পক্ষে নয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, বরং সিন্ডিকেট ভেঙে দাম স্বাভাবিক রাখতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট উপদেষ্টা ফরিদ আক্তার। বুধবার সকালে সচিবালয়ে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের 100 দিনের কার্যক্রম সম্পর্কে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এদিকে সচিবালয়ে এক বৈঠক শেষে অর্থ উপদেষ্টা দাবি করেন নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরছে। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের হিসেবে বর্তমানে দেশে প্রতিদিন 4.5 কোটি ডিমের চাহিদা থাকলেও সব মিলিয়ে উৎপাদন হয় প্রায় 6 কোটি। তাই 2 দফায় বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদন দিলেও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় ডিম আমদানির পক্ষে নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট উপদেষ্টা। বলেন, অনুমোদন দেবার পর এখন পর্যন্ত 11 লাখ ডিম এসেছে, তাই আমদানি নয়, সিন্ডিকেট ভাঙতে চেষ্টা চলছে। আমাদের পোল্ট্রি শিল্প ঝুঁকিতে পড়তে পারে আমদানি করলে। ঢাকায় যে দামের ব্যাপারটা ওটা সবটা মানে স্বাভাবিক না, এটার মধ্যে সিন্ডিকেট অবশ্যই আছে, হাত বদল আছে। আমরা চাইবো যে বাণিজ্য মন্ত্রণালয় আমাদেরকে ওখানে সাহায্য করুক, বেশি আমদানি করতে না, কিন্তু ওখানে বেশি সাহায্য করলে আমরা অবশ্যই পারবো। বাংলাদেশ ও ভারতে মাছ ধরার সময়সীমা একই করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ করা হবে বলেও জানান তিনি। 1 কেজি ইলিশের দাম 1000 টাকার নিচে আসছে, তাহলে আমরা আবার প্রেস কনফারেন্স করবো, কিন্তু এখনই সে সুখবর দিতে পারছি না। এছাড়া মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়ন ব্যাংক গঠনের প্রক্রিয়া প্রধান উপদেষ্টার অনুমোদনের অপেক্ষায় আছে বলেও জানান ফরিদা আক্তার। বলেন, আসছে রমজানেও সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির পরিকল্পনা নেওয়া হয়েছে। রমজানে ইনশাআল্লাহ পাবেন, আপনি আশা করা যায়। এদিকে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা দাবি করেন নিত্যপণ্যের আমদানি ও বিক্রয় মূল্যের মধ্যে ব্যবধান কমেছে। প্রাইস যেটা এখন তো অনেকটা স্বস্তি কিছুটা ফিরেছে, প্রাইস কন্ট্রোল বলে না, আমরা প্রাইস মনিটর করতে। বৈঠকে সয়াবিন তেল, সার ও গম আমদানির অনুমোদন দেয়া হয়।
রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। এবারে প্রবাসের খবর। বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজন ও উৎসব মুখর পরিবেশে বাহরাইনের আদলিয়া শহরে বাংলাদেশে মালিকানাধীন ফার্স্ট ক্লাস টায়ার রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে। এনটিভি বাহরাইন প্রতিনিধি সৈয়দ মামুন হোসেন জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছায় আসা অতিথিদের বরণ করতে মনোমুগ্ধকর অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন বাহরাইনি নাগরিক মোহাম্মদ আবদুল্লাহ ও স্বত্বাধিকারী আল আমিন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আক্তার হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন যুবদলের নেতা মোস্তাক আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নাসির, দেলওয়ার হোসেন, আরিফ খান ইমন, মনজুর আহমেদ, জাহিদ, সজীব, রাজু সহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন ব্যক্তিবর্গ। রেস্টুরেন্ট ম্যানেজার মোহাম্মদ ইউসুফ জানানসন এখানে মানসম্মত ইতালিয়ান ও আরাবিক খাবার পাওয়া যাবে। তাছাড়াও গ্রিন অ্যান্ড ইয়েলো প্রপার্টি ম্যানেজমেন্টের আন্ডারে তৌহিদ বশির ও গোলাম সারওয়ারের ব্যবস্থাপনায় বড় পরিসরে বাংলাদেশিদের ব্যাপক কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে এই রেস্টুরেন্টটি পরিচালিত হবে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আলামিন বলেন, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন দেশের 300 শ্রমিক কাজ করেন। 180 জন বাংলাদেশের শ্রমিক রয়েছেন। বাহরাইনে অর্থ অপচয় না করে কাজকেই প্রাধান্য দিতে হবে। এই ছিল এনটিভির মধ্যরাতের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।